আচ্ছা, শুরুর দিকে আছে হচ্ছে যে কিভাবে হচ্ছে একটা সরল রেখাকে তুমি হচ্ছে গ্রাফে উপস্থাপন করতে পারো, অর্থাৎ কিভাবে তুমি সরল রেখাটা আঁকবা। হ্যাঁ, তো এগুলো আমরা হচ্ছে 3 এর যখন করছি, সরল রেখা সমীকরণ যখন বের করছি, ওইখানে আমরা হচ্ছে দেখছি যে কিভাবে হচ্ছে একটা সরল রেখাকে খুব মানে সহজে হচ্ছে গ্রাফে উপস্থাপন করা যায়। হ্যাঁ, মনে আছে? তাহলে তুমি যে কোনো সরল রেখাকে তুমি যদি হচ্ছে এই ফর্মে নিয়ে যাও যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান, এই ফর্মে নিয়ে গেলে অর্থাৎ এই সরল রেখাটা এক্স অক্ষকে এ জিরো বিন্দুতে ছেদ করে আর ওয়াই অক্ষকে হচ্ছে জিরো কমা বি বিন্দুতে ছেদ করে। সো দুইটা বিন্দু পাওয়া মানেই তুমি সরল রেখাটা খুব দ্রুত তুমি আঁকতে পারবা। ঠিক আছে? তার মানে যে কোনো সরল রেখাকে মনে করো, একটা সরল রেখা আছে আমাদের কাছে এরকম যে সাপোজ ধরো 4x প্লাস 3y ইকুয়াল টু মনে করো হচ্ছে 12। ঠিক আছে? তাহলে এই সরল রেখাটা আমরা হচ্ছে কিভাবে খুব দ্রুত আঁকতে পারবো, যে সরল রেখাটাকে আমরা হচ্ছে কি করব, ওই এই ফর্মে নিয়ে যাব, অর্থাৎ অক্ষদ্বয়ের যে ছেদাংশের ফর্ম ওইটাতে নিয়ে যাব। তাহলে হচ্ছে ওই ফর্মে যদি নিয়ে যাই তাহলে এখানে কত আসবে দেখো, এক্স ডিভাইডেড বাই কত হবে 3 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 1। সো 12 দিয়ে ভাগ দিতে হবে, তাই না? কারণ এই পাশে আমার 1 রাখতে হবে। আর এখানে এক্স এর সাথে সহগ থাকবে 1, ওয়াই এর সাথে সহগ থাকবে 1 ওই ফর্মে যদি নেই। তাহলে এখান থেকে আমরা খুব দ্রুত হচ্ছে সরল রেখাটা আঁকতে পারবো, যে এই সরল রেখাটা এক্স অক্ষকে 3 0 বিন্দুতে ছেদ করে আর ওয়াই অক্ষকে 0 4 বিন্দুতে ছেদ করে। সো দুইটা বিন্দু পাওয়া মানেই সরল রেখাটা খুব খুব সহজেই আঁকতে পারা। হ্যাঁ, আঁকা যাবে। আচ্ছা, এখন যে ধরো তুমি হচ্ছে এই ফর্মেও তুমি প্রকাশ করতে চাচ্ছ না, মনে করো হচ্ছে তুমি আহ, মনে মনেই তুমি হচ্ছে রেখাটা ক্যালকুলেশন ছাড়া খুব দ্রুত করতে চাচ্ছ। তাহলে ওই ফর্মেও যদি না নাও, আসলে এই ফর্মে গেলে কি ছিল, এরকম আসছিল, তাই না? যে এই কাজটা না করে আমরা হচ্ছে সরাসরি মানে এই জিনিসটাই সরাসরি হচ্ছে তুমি এভাবে বের করতে পারো, যে আমরা যদি এখানে এই যে সরল রেখার যে সমীকরণ, এখানে যদি আমরা ওয়াই এর মান জিরো ধরি, ওয়াই যদি জিরো বসায় দিই, দেখো ওয়াই জিরো মানে কি আসলে, ওয়াই জিরো বসাইলে দেখো আমরা এক্স কত পাবো, এক্স পাবো হচ্ছে 3, তাই না? তাহলে দেখো আসলে এই যে এই বিন্দুটা এখান থেকে চলে আসবে সরাসরি, তাই না? কারণ ওয়াই এর মান জিরো বসানো মানে হচ্ছে যে রেখাটা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুর স্থানাঙ্কটা বের হওয়া, কারণ সেখানে ওয়াই এর মান কি হবে, জিরো হবে। আর যদি আমরা হচ্ছে এখানে ধরো এক্স এর মান জিরো বসায় দিই, মনে মনে এক্স এর মান জিরো বসায় দিলে ওয়াই কত পাবো, ওয়াই পাবো এখান থেকে 4। তার মানে আলটিমেটলি এই বিন্দুটা চলে আসতেছে। ঠিক আছে? তাহলে এক্স এর মান জিরো বসানোর লজিকটাই হচ্ছে যে এক্স এর মান জিরো হয় কোথায়, ওয়াই অক্ষে। তার মানে এক্স এর মান জিরো বসালে আমি এখান থেকে যেই বিন্দুর স্থানাঙ্কটা পাচ্ছি সেই বিন্দুটা অবশ্যই হচ্ছে কোথায় আছে, ওয়াই অক্ষে। তার মানে রেখাটা ওয়াই অক্ষকে তত বিন্দুতে ছেদ করে। সো এই যে এই কাজটা, অর্থাৎ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান ফর্মে নেওয়ার পরে আমরা যে হচ্ছে এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে এবং ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে বিন্দু দুটার স্থানাঙ্ক পাই। এই সম্পূর্ণ কাজটা তুমি এইভাবেও করে ফেলতে পারো, যে একবার ওয়াই এর জায়গায় জিরো বসাবো, তাহলে এক্স অক্ষকে কোথায় ছেদ করছে সেটা পাবো। আর আরেকবার হচ্ছে এক্স এর জায়গায় জিরো বসাবো, তাহলে হচ্ছে ওয়াই অক্ষকে ছেদ করছে কোথায় সেই বিন্দুটা পেয়ে যাবো। ঠিক আছে? মানে এই কাজটাই আমরা এইভাবেও মানে করতে পারি। হ্যাঁ, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে আমরা 3D তে অঙ্ক করার সময় দেখে আসছি যে কিভাবে সরলরেখা আঁকতে হয়। আর দেখো আমরা হচ্ছে যে 3D তে পড়ার সময় বলছিলাম এরকম যে এক্স অক্ষের সমান্তরাল রেখা, তাই না? মনে আছে? এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল লেখা। তাহলে ধরো এই হচ্ছে আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষের সমান্তরালে মনে করো এদিকে একটা রেখা থাকতে পারে যেটা হচ্ছে এক্স অক্ষ থেকে মনে করো সাপোজ বি দূরত্ব উপর দিয়ে গেছে। আর যদি নিচের দিকে বি দূরত্ব দিয়ে যায় তাহলে আমরা হচ্ছে এটাকে বলতে পারি হচ্ছে নেগেটিভ বি। ঠিক আছে? তাহলে এই এক্স অক্ষের যে সমান্তরাল রেখা, সেই সমান্তরাল রেখাকে আমরা হচ্ছে কিভাবে রিপ্রেজেন্ট করছিলাম, যে ওয়াই ইকুয়াল টু বি, ওয়াই ইকুয়াল টু বি দিয়ে হচ্ছে এটা বোঝাচ্ছে। আসলে বি এর মান পজিটিভ হলে এই রেখাটা, আর বি এর মান নেগেটিভ হলে এই রেখাটা হবে। হ্যাঁ, সো একটা দিয়ে মানে এইটা দিয়ে ওয়াই ইকুয়াল টু বি দিয়েই আমরা হচ্ছে বলতে পারি যে ওয়াই ইকুয়াল টু বিটাই হচ্ছে আমাদের এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা, যেটা এক্স অক্ষ থেকে বি একক দূরত্ব দিয়ে গেছে। যদি পজিটিভ হয় তাহলে এক্স অক্ষ থেকে বি একক দূরত্ব উপরে, নেগেটিভ হলে এক্স অক্ষ থেকে নিচের দিকে। ঠিক আছে? তাহলে এই যে এই রেখাটা কিভাবে পাওয়া গেছে সেটা হচ্ছে আমরা দেখছিলাম, সম্ভবত তুমি ক্লাসটা মিস করছিলা।
তো এই যে এক্স অক্ষের যে সমান্তরাল সরলরেখা y ইকুয়াল টু বি, এটা তুমি বিভিন্নভাবে বের করতে পারো। আমরা তো হচ্ছে সরলরেখার সমীকরণ বের করা শিখছি, যে দুইটা বিন্দু দিয়ে যায় এমন সরলরেখার সমীকরণ বের করা শিখছি। আবার সরলরেখার ঢাল জানা এবং একটা বিন্দু দিয়ে যায় ওই রকম সরলরেখার সমীকরণ বের করা শিখছি। তো এই রেখার সমীকরণটা তুমি বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে তুমি বের করতে পারবা। ঠিক আছে? যেমন ধরো তুমি এরকম চিন্তা করতে পারো, যে একটু বলে দিই এটা, যে দেখো এই যে রেখাটা আছে এক্স অক্ষের সমান্তরাল রেখাটা, এই রেখাটা এক্স অক্ষের সাথে আমি যদি চিন্তা করি কত ডিগ্রি কোণ তৈরি করছে, 0 ডিগ্রি তো কোণ তৈরি করছে, তাই না? তাহলে এর ঢাল কত হবে? যেহেতু সমান্তরালে আছে 0 ডিগ্রি, তাহলে এক্স অক্ষের সাথে সে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাহলে এর ঢাল হচ্ছে কত দেখো 0। টেন জিরোর মান 0, তাহলে ঢাল হচ্ছে 0। আর ধরো এখানে যদি আমরা একটা বিন্দু চিন্তা করি, এই যে এই বিন্দুটা, যে এক্স অক্ষের এই সমান্তরাল রেখাটা ওয়াই অক্ষকে কত বিন্দুতে ছেদ করছে দেখো তো, ওয়াই অক্ষকে 0, বি বিন্দুতে ছেদ করছে, তাই না? হ্যাঁ, তাহলে দেখো এখন এই যে ঢাল জানি আর একটা বিন্দুগামী এরকম রেখা সমীকরণ আমরা কি শিখছিলাম, যে সরলরেখার ঢাল জানি এবং একটা বিন্দু দিয়ে গেছে ওই বিন্দুর স্থানাঙ্কটা জানি। তার সমীকরণটা ছিল y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে এখানে তুমি বসা দাও, ওয়াই ওয়ানের মান হচ্ছে কত, বি, ইকুয়াল টু ঢালের মান কত এখানে আমাদের 0, তাহলে আলটিমেটলি 0 আসবে এখানে যাই হোক না কেন। সো আমরা যে y ইকুয়াল টু বি পেয়ে যাব। তাহলে এক্স অক্ষের সমান্তরাল রেখাটা এভাবেও তুমি বের করতে পারো। হ্যাঁ, একইভাবে আমরা হচ্ছে, যে আমরা যদি y অক্ষের সমান্তরাল রেখা চিন্তা করি, তাহলে y অক্ষের সমান্তরাল রেখা, এটা মুছে ফেলি না, এটা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো y অক্ষের সমান্তরাল একটা রেখা যদি আমরা চিন্তা করি, ধরো আমরা এই রেখাটার কথা ভাবতেছি, এই রেখাটা দেখো y অক্ষের সমান্তরাল এবং সেই y অক্ষ থেকে একটা নির্দিষ্ট দূরত্ব দিয়ে গেছে, সেই দূরত্বটা হচ্ছে a। তাহলে এই রেখার সমীকরণকে আমরা কি বলছিলাম, x ইকুয়াল টু a। এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, যে y অক্ষ থেকে a একক দূরত্ব দিয়ে গেছে। ঠিক আছে? সো এর মান পজিটিভ হলে ডান দিকে থাকবে রেখাটা, এর মান নেগেটিভ হলে y অক্ষের বাম দিকে থাকবে। সো এটাও তুমি হচ্ছে ওই বিভিন্ন উপায়ে তুমি বের করতে পারবা। হ্যাঁ, আমরা যেভাবে সমীকরণ বের করছি আর কি। তো এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা y ইকুয়াল টু বি, আর y অক্ষের সমান্তরাল রেখা হচ্ছে x ইকুয়াল টু a। ঠিক আছে? এগুলো একটু মাথায় রাখতে হবে অঙ্ক করার সময়। আর এক্স অক্ষের সমীকরণ কি, এক্স অক্ষের সমীকরণ মনে আছে, y ইকুয়াল টু 0। আর y অক্ষের সমীকরণ কি, x ইকুয়াল টু 0। সো এগুলোও আমরা তুমি এটাও, যে এই y অক্ষের সমীকরণ x ইকুয়াল টু 0 বা x অক্ষের সমীকরণ y ইকুয়াল টু 0, এগুলো তুমি চাইলে সূত্র দিয়ে প্রমাণ করে দেখতে পারো। হ্যাঁ, বাট এগুলো আসলে হচ্ছে দরকার হয় না, কারণ এগুলো জিনিসটা হচ্ছে কনসেপ্ট থেকেই বোঝা যায়, যে এই যে x অক্ষটা, x অক্ষের উপরে y এর কোনো মান নাই, তার মানে y এর মান 0। ঠিক আছে? তাহলে এই রেখাটার যে চলার পথ, হ্যাঁ এগুলো জাস্ট হচ্ছে, হ্যাঁ কনসেপ্টটা জাস্ট বোঝার জন্য আর কি। হ্যাঁ, যে এই জিনিসগুলো আসলে পরীক্ষায় আসবে না, বাট এগুলো তোমার সবসময় মাথায় রাখতে হবে। হয়তো পরীক্ষায় একটা অঙ্কে বলে দিল যে y ইকুয়াল টু 0 রেখার সাথে একটা একটা রেখা মনে করো কোনো একটা শর্তে আছে, সেই রেখার সমীকরণ বের করতে হবে। এখন তুমি যে y ইকুয়াল টু 0 রেখা দেখেই তোমার বুঝতে হবে যে আসলে x অক্ষের কথা বলছে। এই জন্য আবার একটু আমরা একটু রিভাইজ দিয়ে নিলাম এটা। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা হচ্ছে 3 এর f এ চলে যাই মোটামুটি। এখানে আমাদের আর কিছু লাগবে না। আচ্ছা, 3 এর এফ এ আমরা প্রথমে যে জিনিসটা শিখবো, একদম মানে হয়তো ম্যাক্সিমাম বইগুলোতে এই জিনিসটা প্রথমে দেয়া, যে দুইটা সরলরেখার ছেদবিন্দু। ধরো তোমার কাছে দুইটা সরলরেখা আছে, হ্যাঁ, যে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, আরেকটা রেখা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। তার মানে আমরা হচ্ছে রেখাটার দুইটা সরলরেখা নিলাম, হ্যাঁ, আদর্শ ফর্মে লিখছি। তাহলে হচ্ছে প্রথম রেখাটা হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, আর দুই নম্বরটা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এখন দেখো, এই দুইটা সরল রেখা যদি কোনো একটা বিন্দুতে ছেদ করে, তাহলে সেই ছেদবিন্দু, সাপোজ ধরো যে 1 নং রেখাটা এরকম আছে আর 2 নং রেখাটা মনে করো হচ্ছে এরকম আছে, তাহলে দুইটা রেখা পরস্পর একটা বিন্দুতে ছেদ করছে, এই ছেদবিন্দুর স্থানাঙ্কটা বের করার জন্য কোনো সূত্র কি মনে রাখা, মুখস্থ রাখার দরকার আছে, কি মনে হয় তোমার? না, হ্যাঁ, তোমার কি মনে হচ্ছে দরকার আছে? মানে মুখস্থ রাখার কোনো দরকার আছে? হ্যাঁ, হ্যাঁ, এমনিই বের করা যাবে। মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে বইতে দেখবা যে প্রথমে আছে যে দুইটা সরল রেখা যদি পরস্পর একটা বিন্দুতে ছেদ করে, সেই ছেদ বিন্দুটা তারা ধরো হচ্ছে, যেমন বইতে সম্ভবত এই বজ্র গুণন নিয়মে বের করছে, আর গুণন পদ্ধতিতে বের করে
হচ্ছে স্থানাঙ্কটা বলে দিছে যে এরকম দুইটা রেখা ছেদ করলে স্থানাঙ্কটা এমন হবে। সো এটা আসলে মুখস্থ রাখার কোনো দরকার নাই, ঠিক আছে? কারণ দুইটা রেখা পরস্পর ছেদ করলে যেই ছেদ বিন্দুটা পাওয়া যাবে সেটা বের করা মানে হচ্ছে তুমি এক ও দুই এই দুইটা রেখা কি করব, সমাধান করো। সমাধান তুমি এখন প্রতিস্থাপন পদ্ধতিতে করতে পারো, বা বজ্রগুণন পদ্ধতিতে করতে পারো, অথবা অপনয়ন পদ্ধতিতে করতে পারো, অথবা হচ্ছে যেহেতু আমরা হচ্ছে শিখছি, নির্ণায়ক শিখছি, তুমি চাইলে নির্ণায়কের যে ক্রেমার্স রুল আছে ওইটা দিয়েও করতে পারো, ঠিক আছে? তো এটার জন্য শুধু শুধু অযথা ওই স্থানাঙ্কটা মুখস্থ রাখার কোনো দরকার নাই, হ্যাঁ। হ্যাঁ, ওইটা মুখস্থ রাখার কোনো দরকার নাই। যখন দুইটা রেখা পরস্পর ছেদ করবে, তুমি যে কোনো একটা পদ্ধতিতে, আমরা এখন চারটা পদ্ধতি জানি, সো যে কোনো পদ্ধতিতে তুমি সলভ করলেই ওই ছেদ বিন্দুটা পেয়ে যাবা, ঠিক আছে? সো এটা মুখস্থ রাখার কিছু নাই। আচ্ছা, মূলত আমরা এখানে যেটা শিখবো সেটা হচ্ছে দুইটা সরল রেখার অন্তর্ভুক্ত কোণ। সো ধরো যে এখন দেখো যে দুইটা দুইটা সরল রেখা যদি পরস্পর সমান্তরাল ভাবে থাকে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? এদের মধ্যবর্তী কোণ 0, তাই না? আর মনে করো যে দুইটা সরল রেখা এমন ভাবে আছে যে এই সরল রেখার উপর দিয়েই আরেকটা রেখা গেছে, আসলে মূলত একটাই রেখা, এই ক্ষেত্রেও আমাদের মধ্যবর্তী কোণ কত? 0। আর দুইটা সরল রেখা যদি পরস্পর লম্বভাবে ছেদ করে, তাহলে দেখো এখানে প্রত্যেকটা কোণ কত হবে? প্রত্যেকটা কোণ 90, প্রত্যেকটা 90। সো এটা হচ্ছে আমাদের, হ্যাঁ, এগুলো হচ্ছে মানে অবভিয়াস কেস, হ্যাঁ, যে দুইটা সরলরেখা পরস্পর যদি লম্বভাবে ছেদ করে যে কোণগুলো তৈরি হয় প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি। আর দুইটা সরলরেখা যদি সমান্তরাল থাকে বা একটা আরেকটার উপর দিয়ে যায়, ওই ক্ষেত্রে হচ্ছে 0 ডিগ্রি। সো এই কেস দুইটা বাদ দিয়ে আমরা মানে সাধারণ সাধারণ যে ঘটনা ঘটতে পারে সেটা বের করব। সেটা কি? সেটা হচ্ছে যে ধরো দুইটা সরলরেখা সমান্তরালে না থেকে, বা একটার উপর দিয়ে আরেকটা না যেয়ে, অথবা লম্বভাবে যদি না থাকে, তাহলে তারা যদি এমন থাকে যে তারা মনে করো তির্যকভাবে পরস্পর ছেদ করছে দুইটা রেখা, ঠিক আছে? যে দুইটা রেখা পরস্পর তির্যকভাবে ছেদ করছে একটা বিন্দুতে, তাহলে এখানে দেখো কয়টা কোণ উৎপন্ন হবে? দুইটা রেখা যদি পরস্পর ছেদ করে তির্যকভাবে, কয়টা কোণ তৈরি হবে এখানে? হ্যাঁ, এখানে মানে সংখ্যার দিক থেকে যদি হিসাব করি আমরা চারটা কোণ তৈরি হবে, বাট আসলে মূলত দুইটা কোণ, মানের দিক থেকে দুইটা, হ্যাঁ। কারণ কি দেখো, এটা হচ্ছে একটা সূক্ষ্ম কোণ, হ্যাঁ, তাহলে এইটা আর এটা তো পরস্পর সমান, একই না, বিপ্রতীপ কোণ। হ্যাঁ, তাহলে এইটা আর এটা পরস্পর সমান, তার মানে আমরা এখান থেকে একটা সূক্ষ্মকোণ পাচ্ছি। আরেকটা তৈরি হবে কি দেখো, স্থূলকোণ। এটা পরস্পর সমান। সো একটা স্থূলকোণ তৈরি হবে দুইটা রেখা যদি এরকম তির্যকভাবে ছেদ করে। হ্যাঁ, মানে একই একই মানের দুইটা স্থূলকোণ, সো সেই ক্ষেত্রে আমরা একটা বললেই হয়। আর একই মানের দুইটা সূক্ষ্মকোণ তৈরি হবে, তার মানে একটা সূক্ষ্মকোণ পাবো আমরা, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের সাধারণ কেস, যে যে কোনো মানে ধরো দুইটা রেখা পরস্পর তির্যকভাবে ছেদ করলেই একটা পাবো সূক্ষ্মকোণ আর একটা পাবো স্থূলকোণ, ঠিক আছে? তাহলে এই দুইটা রেখা যদি এরকম তির্যকভাবে ছেদ করে, তাহলে এই সূক্ষ্মকোণের মান এবং স্থূলকোণের মানটা আমাদের বের করতে শিখতে হবে, হ্যাঁ। আর জেনারেল ফর্মটা পেয়ে গেলে ওইখান থেকে আমরা হচ্ছে যে লম্ব যদি লম্বভাবে ছেদ করে সেই ক্ষেত্রে তো 90 ডিগ্রি, সেই ক্ষেত্রে আর আসলে ওখান থেকে এমনিতেই আমরা পেয়ে যাব, হ্যাঁ। তাহলে আমরা হচ্ছে এটার জন্য একটা 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 চিত্র আঁকি। আচ্ছা, ধরো আমরা হচ্ছে দুইটা রেখা নেই, হ্যাঁ, যে আমরা দুইটা রেখা নিচ্ছি, মনে করো একটা রেখা আছে এরকম, এই রেখাটার নাম দিলাম আমরা মনে করো এ বি, ঠিক আছে? তাহলে আমরা একটু এখানে লিখি যে এবি রেখার সমীকরণটা আমরা এরকম ধরতে পারি, হ্যাঁ। যে আমরা ধরি যে এবি রেখার সমীকরণটা হচ্ছে এরকম, যে ওয়াই ইকুয়াল টু, মনে করলাম এবি রেখার ঢাল হচ্ছে m1, ওয়াই ইকুয়াল টু m1x প্লাস c1, এটা হচ্ছে আমাদের এবি রেখার সমীকরণটা আমরা এভাবে ধরলাম, ঠিক আছে? আর বলে দিলাম যে এবি রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে θ1 কোণ তৈরি করে। আর আরেকটা রেখা নিলাম আমরা সিডি, ধরো সিডি, এই রেখাটা হচ্ছে সিডি। আমরা সিডি রেখার সমীকরণটা বললাম যে y ইকুয়াল টু
বললাম m2x প্লাস c2, অর্থাৎ এর ঢাল হচ্ছে m2। আর এখান থেকে বললাম সিডি রেখাটা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা 2 কোণ তৈরি করে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের, দেখো দুইটা রেখা পরস্পর তির্যকভাবে ছেদ করছে। এখন এখানে দেখো দেখাই যাচ্ছে যে সূক্ষ্মকোণ কোনটা। আমরা বললাম যে মনে করো সাপোজ এরা এ বি সি ডি, এটা মনে করো ই বিন্দুতে পরস্পর ছেদ করছে, হ্যাঁ। তাহলে আমাদের সূক্ষ্মকোণ হচ্ছে এইটা, আর এটা এরা পরস্পর সূক্ষ্মকোণ। আর এই অপরটা হচ্ছে স্থূলকোণ। এটা যদি আমরা চিন্তা করি, এরা হচ্ছে স্থূলকোণ, তাই না, একই মানের স্থূলকোণ। সো একটা চিহ্নিত করলেই হবে। আচ্ছা, তাহলে এই যে সূক্ষ্মকোণ তৈরি হইলো আর হচ্ছে ওই যে স্থূলকোণ তৈরি হইলো, এই দুইটা কোণের মান আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা ধরে নেই আমরা সূক্ষ্মকোণটা বের করি, তাহলে হচ্ছে দেখো একটা কোণ যদি বের করো, অপরটা কি বের করা কি সহজ না? একটা যদি পাওয়া যায়, দুইটা রেখা যদি ছেদ করে, মনে করো এই কোণটা তুমি যদি বের করতে পারো, এই যে এই সূক্ষ্মকোণটা যদি বের করতে পারো, তাহলে বলতে পারবা এই স্থূলকোণটা কেমনে বের বের হবে? তুমি একটু খাতায় নিজে আঁকো, দুইটা রেখা এরকম তির্যকভাবে ছেদ করাও। এই যে এই সূক্ষ্মকোণের মানটা যদি আমাদের জানা থাকে, এটা যদি থিটা হয়, তাহলে দেখো এই স্থূলকোণ যেটা আছে এটা খুব সহজে বের করা যাবে কিভাবে। এই যে এই পুরাটা হচ্ছে 180 পাই, থেকে এই থিটা বাদ দিলেই তাহলে আমাদের এই যে, হ্যাঁ, স্থূলকোণটা পেয়ে যাব পাই মাইনাস থিটা, ঠিক আছে। তাহলে আমরা সূক্ষ্মকোণটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা জাস্ট হচ্ছে মনে করো তোমার হচ্ছে দুইটা সমীকরণ দেয়া থাকবে এরকম। সো সেই সমীকরণ দুইটা পরস্পর ছেদ করলে যে কোণ দুইটা তৈরি হচ্ছে, একটা সূক্ষ্মকোণ আর একটা স্থূলকোণ, সেই কোণের মানটা তোমার হচ্ছে বের করতে হবে। অথবা ধরো কোণের মান দেয়া থাকবে আর একটা সমীকরণ দেয়া থাকবে, বলবে অপর রেখার সমীকরণটা বের করো, ঠিক আছে, এরকম দেয়া থাকতে পারে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা বললাম যে সূক্ষ্মকোণটা হচ্ছে থিটা, এই থিটার মানটা আমরা বের করবো। বের করাটা খুবই সহজ, দেখো। তাহলে এখানে দেখো তো একটা ত্রিভুজ তৈরি হয়েছে, যে আমরা যদি সি বিন্দুটাকে এটা নির্দেশ করি আর এটাকে এখানে বলে দিই, তাহলে সুবিধা হবে। দেখো সি ই এ যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজে থিটা ওয়ানটা কি দেখো তো, থিটা ওয়ানটা হচ্ছে বহিস্থ কোণ, তাই না? তাহলে আমরা ত্রিভুজের কোনো বহিস্থ কোণের শর্তানুসারে লিখতে পারবো যে এই বহিস্থ কোণের মান কি হবে, তার সংলগ্ন যে অন্তস্থ কোণ আছে সেটা ছাড়া অন্য দুইটা অন্তস্থ কোণের যোগফলের সমান। তার মানে থিটা প্লাস থিটা টু, থিটা ওয়ান ইকুয়াল টু থিটা টু প্লাস থিটা। সো এখান থেকে আমাদের বের করার উদ্দেশ্য হচ্ছে থিটা। তাহলে থিটা কি হবে? থিটা হবে থিটা ওয়ান মাইনাস থিটা টু, থিটা ইজ ইকুয়াল টু থিটা ওয়ান মাইনাস থিটা টু। তাহলে এখন আমাদের তো বের করতে হবে আসলে সমীকরণের সাহায্যে, ঠিক আছে। তো সমীকরণের সাহায্যে যেহেতু বের করতে হবে, তাহলে আমরা একটা কাজ করি, থিটা ওয়ানটা হচ্ছে প্রথম রেখার ঢাল, হ্যাঁ। তাহলে আমরা হচ্ছে এরকম বলতে পারি যে প্রথম রেখার ঢাল কি ছিল, m1। তাহলে আমরা বলতে পারি m1 ইজ ইকুয়াল টু টেন থিটা ওয়ান। আর দুই নাম্বার রেখার ঢাল ছিল m2, দুই নাম্বার রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা টু কোণ তৈরি করে, তাহলে দুই নাম্বার রেখার ঢাল হবে m2 ইকুয়াল টু টেন থিটা টু। এখন এই যে যেটা আমরা পাইলাম বহিস্থ কোণের শর্তানুযায়ী ত্রিভুজ থেকে, তাহলে এইটাকে আমরা একটু ব্যবহার করি এখানে, এইটার দুই পাশের ট্যান নিয়ে নিই, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু পাবো ট্যান থিটা ওয়ান মাইনাস থিটা টু, ঠিক আছে। এখন দেখো এই যে ট্যান থিটা ওয়ান মাইনাস থিটা টু, এটার একটা সূত্র আছে, সেটা কি, সেটা হচ্ছে ট্যান থিটা ওয়ান মাইনাস ট্যান থিটা টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস ট্যান থিটা ওয়ান ইন্টু ট্যান থিটা টু, ঠিক আছে। সূত্রটা এরকম, যে সূত্রটা আসলে সাধারণত আমরা এ বি দিয়ে পড়ার সময়, তাহলে এরকম সূত্রটা দেখো, ট্যান এ মাইনাস বি ইকুয়াল টু ট্যান এ মাইনাস ট্যান বি ডিভাইডেড বাই ওয়ান প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি, এই হচ্ছে সূত্রটা, হ্যাঁ, এই সূত্রটা ব্যবহার করছি আমরা এখানে। তাহলে এখন দেখো এখানে এই যে ট্যান থিটা ওয়ান কি বলো তো, ট্যান থিটা ওয়ান হচ্ছে যে প্রথম রেখার ঢাল, তাহলে এখানে আসবে m1 মাইনাস ট্যান থিটা টু হচ্ছে আমাদের দ্বিতীয় রেখার ঢাল, তাহলে ট্যান থিটা টু এর পরিবর্তে বসায় দিব m2, নিচে আসবে ওয়ান প্লাস ট্যান থিটা ওয়ান মানে m1 আর ট্যান থিটা টু মানে হচ্ছে m2। তাহলে এখান থেকে পাওয়া গেল ট্যান থিটা ইজ ইকুয়াল টু m1 মাইনাস m2 ডিভাইডেড বাই ওয়ান প্লাস m1 ইন্টু m2। তাহলে আমরা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু কি পাবো, সুতরাং থিটা ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে ট্যান ইনভার্স m1 মাইনাস m2 ডিভাইডেড বাই ওয়ান প্লাস m1 ইন্টু m2। এই
এই হচ্ছে আমাদের থিটার মান, অর্থাৎ যে সূক্ষ্মকোণটা তৈরি হয়েছে সেই সূক্ষ্মকোণের মান। দেখো এখন প্রথমে আমরা বলছিলাম যে সরল রেখার সাহায্যে আমরা অন্তর্ভুক্ত কোণটা বের করব। তাহলে দেখো এখানে আসলে যে যে সূক্ষ্মকোণটা তৈরি হয়েছে থিটা, সেই থিটার মানটা আমরা কার সাহায্যে পাইছি? ওই যে যে রেখা দুইটা পরস্পর ছেদ করছিল তাদের ঢালের সাহায্যে। দেখো M1 প্রথম রেখার ঢাল, M2 দ্বিতীয় রেখার ঢাল, ঠিক আছে? তাহলে দুইটা রেখা পরস্পর ছেদ করলে সেখানে যে কোণ তৈরি হয় সেই কোণের মানটা আমরা বের করলাম তাদের ঢালের সাহায্যে। বুঝতে পারছো এতটুকু? সমস্যা আছে কোনো এই পর্যন্ত? আচ্ছা, আচ্ছা, এখন আমরা একটা জিনিস একটু দেখি এখানে। তাহলে এটা এটা আসলে কি, এটা কোন কোণ পাইলাম বলো তো? এটা পাইলাম হচ্ছে সূক্ষ্মকোণ, তাই না? আমরা যেভাবে হচ্ছে জিনিসটা সাজাইছি সেই অনুযায়ী থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন দেখো যে আমরা তাহলে স্থূলকোণটা বের করব। তাহলে আমাদের স্থূলকোণ কোনটা? স্থূলকোণ হচ্ছে যে এটা। তাহলে আমরা এই যে এই পুরো এখান থেকে আমাদের এই পর্যন্ত হচ্ছে কি, পাই। তাহলে পাই থেকে এই যে থিটা বাদ দিয়ে দিলেই আমরা কি পাবো? পাই থেকে থিটা বাদ দিলেই স্থূলকোণটা পেয়ে যাব। এই স্থূলকোণের একটা নাম দিই আমরা, ধরো সাই। এই চিহ্নটার নাম হচ্ছে সাই। হ্যাঁ, তাহলে আমরা স্থূলকোণের নাম দিলাম হচ্ছে সাই। ঠিক আছে? তাহলে এখন দেখো আমরা হচ্ছে এখানে এরকম লিখতে পারবো যে tan সাই ইকুয়াল টু tan সাই মানে কি? সাই মানে হচ্ছে পাই মাইনাস থিটা। ঠিক আছে? সাই এর পরিবর্তে আমরা পাই মাইনাস থিটা বসায় দিলাম। তাহলে এখন দেখো এই যে tan পাই মাইনাস থিটা, এখান থেকে আমরা কি পাবো বলতো? 90 মাইনাস থিটা। তো tan আছে সেকেন্ড ঘরে, সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে tan এর মান কি? নেগেটিভ। আর এখানে 180 থাকার কারণে ট্যানটা ট্যানই থাকবে, তাহলে এখান থেকে আসলে আমরা পাবো মাইনাস ট্যান থিটা। এখন দেখো এই ট্যান থিটার মান তো আমরা জানি, ওই যে আগেরটাই, এই যে এখান থেকে এটাই হচ্ছে আমাদের ট্যান থিটার মান। তো সামনে একটা মাইনাস থাকবে আর ট্যান থিটার মানটা আমরা বসায় দিব যেটা ছিল আগের, M1 মাইনাস M2 ডিভাইডেড বাই 1 প্লাস M1 ইন্টু M2। ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে এই সাই এর মান কি পাওয়া গেল? সাই এর মান পাওয়া গেল মাইনাস ট্যান ইনভার্স M1 মাইনাস M2 ডিভাইডেড বাই 1 প্লাস M1 ইন্টু M2। এখন এটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ আর এটা হচ্ছে আমাদের স্থূলকোণ। আসলে দুইটার মধ্যে একটা সিম্পল একটা পার্থক্য। পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে প্লাস মাইনাসের। তাহলে আমরা দুইটাকে একসাথে লিখতে পারি এরকম, দুইটাকে একসাথে যদি আমরা হচ্ছে থিটা দিয়ে যদি বলি যে যে দুইটা কোণ তৈরি হবে সেই দুইটাকে আমরা বললাম যে সেই দুইটা কোণ আসলে কি পাওয়া যাবে? একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে কি tan ইনভার্স M1 মাইনাস M2 ডিভাইডেড বাই 1 প্লাস M1 ইন্টু M2। এটা এটা সূক্ষ্মকোণের জন্য পাইছিলাম এটা। আর স্থূলকোণের জন্য কি? তাহলে সূক্ষ্মকোণের জন্য পাইছিলাম প্লাসটা আর স্থূলকোণের জন্য পাইছি এই নেগেটিভটা। তো এই হচ্ছে আমাদের একসাথে দুইটা কোণ। ঠিক আছে? যে এখান থেকে আমরা পজিটিভটা নিয়ে পাবো কি? সূক্ষ্মকোণ। এই যে পজিটিভটা নিয়ে পাইছিলাম সূক্ষ্মকোণ, আর নেগেটিভটা নিয়ে পাবো হচ্ছে তোমার স্থূলকোণ, এই ফরম্যাট থেকে। ঠিক আছে? তো আমরা বলি দুটি রেখা, দুটি রেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত। সমান্তরাল লিখলাম আমি, তার মানে দুইটা রেখা আছে, এই দুইটা রেখা পরস্পর কি হবে? সমান্তরাল হবে। ঠিক আছে? তো দুইটা রেখা পরস্পর সমান্তরাল হবে কখন সেটা বের করবো আমরা। হ্যাঁ, তাহলে ধরো এটা বের করার জন্য আমরা হচ্ছে এরকম একটা একটা রেখা রেখা নেই, মনে করো একটা রেখা নিচ্ছি যে ধরো, আচ্ছা রেখা না নেই, তাহলে আগে এভাবে আমরা এটা করে ফেলতে পারি যে মনে করো দুইটা রেখা পরস্পর সমান্তরাল। এখানে ঘটনাটা কি? দুইটা রেখার মধ্যবর্তী কোণ কত বলো তো? জিরো না? অবশ্যই 0 ডিগ্রি। দুইটা রেখা পরস্পর সমান্তরাল মানেই তো মধ্যবর্তী কোণ জিরো। সো ওই যে আমরা দেখো একটু আগেই তো বের করছিলাম দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণ tan থিটা ইজ ইকুয়াল টু M1 মাইনাস M2 ডিভাইডেড বাই 1 প্লাস M1 ইন্টু M2। হ্যাঁ, সো এটা ছিল আমাদের এই যে সূক্ষ্ম কোণের মান থিটা, তাই না? এখন এই দুইটা রেখা যদি পরস্পর সমান্তরাল হয়ে যায় অথবা একটার উপর দিয়ে আরেকটা যায়, মনে করো এই থিটাটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে গেল, থিটাটা মনে করো আস্তে আস্তে জিরো হয়ে গেল, রেখাটা এদিকে চলে আসবে।
সো থিটাটা জিরো হবে কখন? যখন একটা রেখার উপর দিয়ে আরেকটা রেখা যাবে, অথবা একটা সমান্তরাল আরেকটা হবে। সো তখন কি থিটাটা জিরো। তার মানে সমান্তরাল হইলেই আমাদের কন্ডিশন হচ্ছে থিটার মান জিরো হয়ে যাবে। তাহলে সমান্তরাল হবে যদি থিটার মান জিরো হয়, তাহলে থিটা জিরো বসায় দাও। তাহলে এখান থেকে আমরা পাবো টেন জিরোর মান তো জিরো, তাহলে এখান থেকে পাবো m1 মাইনাস m2 ইকুয়াল টু জিরো। তার মানে m1 ইকুয়াল টু m2। তার মানে কি বোঝা গেল? কখন দুইটা রেখা পরস্পর সমান্তরাল হবে? যদি দুইটা রেখার ঢাল পরস্পর সমান হয়। এই যে প্রথম একটা রেখার ঢাল m1 আর একটা রেখার ঢাল m2, তাহলে দুইটা রেখা পরস্পর সমান্তরাল হয়েছে কখন? তাদের ঢাল যখন সমান। হ্যাঁ, তাহলে দুইটা রেখা পরস্পর সমান্তরাল হবে যদি তাদের ঢাল কি হয়? সমান হয়। ঠিক আছে, খুব সিম্পল শর্ত। দুইটা রেখার ঢাল সমান হইলেই সমান্তরাল হবে। এবং এটা তুমি আসলে দেখো, এইভাবেও তুমি একটু চিন্তা করতে পারো যে এই যে আমাদের এক্স অক্ষ আর এই যে ওয়াই অক্ষ, হ্যাঁ, এই এক্স অক্ষের ঢাল কত বলো? এক্স অক্ষের ঢাল হচ্ছে জিরো, তাই না? আমি বললাম m1 ইকুয়াল টু জিরো। তারপর মনে করো হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা আছে, এটার ঢাল কত? এটার ঢালও তো জিরো। এটার ঢালও জিরো। কারণ হচ্ছে এটা তো আমরা ওই যে যখন এটার সাথে তো এটা সমান্তরাল আছে, সো এটার ঢালও জিরো। তার মানে দেখো দুইটা রেখা সমান্তরাল হয় কখন? যখন তাদের ঢাল সমান হয়। ঠিক আছে, তো আমরা সূত্র বের করে দেখলাম দুইটা রেখা পরস্পর সমান্তরাল হয় কখন? যখন ঢাল সমান। এবার দেখবো দুইটা রেখা পরস্পর লম্ব হবে কখন। আচ্ছা, তাহলে লম্ব হওয়ার কনসেপ্টটাও খুবই সহজ। দুইটা রেখা পরস্পর লম্ব হওয়া মানে অন্তর্ভুক্ত কোণ কত বলো? 90 না? 90। তাহলে ওখানে 90 বসায় দাও। টেন 90 ইকুয়াল টু কি ছিল? m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2। হ্যাঁ, তাহলে 1090 মানে কি বলতো? 1090 মানে তো অসংজ্ঞায়িত, মানে এই ফরম্যাটে 1/0 ফরম্যাটে আছে, তাই না? তাহলে এখান থেকে আমরা দেখি যে দুইটা রেখা পরস্পর লম্ব হবে কখন, সেই শর্তটা পাবো। সো এটার একটু আর গুণন করো, আর গুণন করলে দেখো কি হচ্ছে, 1 প্লাস m1 ইন্টু m2 ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমরা পাবো m1 ইন্টু m2 ইকুয়াল টু -1। তাহলে দুইটা রেখার ঢালের গুণফল যখন -1 হবে, তখন দুইটা রেখা পরস্পর লম্ব। দুইটা রেখার ঢালের গুণফল যখন -1 হবে, তখন রেখা দুইটা পরস্পর কি লম্ব হবে। ঠিক আছে। আচ্ছা, তো শর্ত দুইটা খুবই সহজ, যে কখন সমান্তরাল হবে আর কখন লম্ব হবে। এবার আমরা দেখব যে সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে হচ্ছে মনে করো এরকম আছে যে সমান্তরাল রেখার সমীকরণ। এটা মানে কি বোঝাচ্ছে? এটা মানে বোঝাচ্ছে এরকম, যে মনে করো একটা রেখা তোমার কাছে আছে এরকম এখানে, হ্যাঁ। তো এই রেখাটার সমীকরণ আমি বললাম দেওয়া আছে ax প্লাস by প্লাস সি ইকুয়াল টু জিরো। এই রেখার সমীকরণটা দেওয়া আছে এরকম। তো এই রেখার সমান্তরাল একটা রেখা তৈরি করতে হবে, তার সমীকরণটা কি হবে? সো যে রেখাটা দেওয়া আছে সেই রেখার সমান্তরাল কোন রেখার সমীকরণ কেমন হবে সেটা আমরা বের করব। তাহলে আমাদের যে রেখা দেওয়া আছে সেটা কি? ax প্লাস by প্লাস সি ইকুয়াল টু জিরো। তাহলে আমরা তো জানি যে দুইটা সরল রেখা পরস্পর কখন সমান্তরাল হয়? যখন তাদের ঢাল সমান হবে। সো এই প্রদত্ত রেখা যেটা, প্রদত্ত রেখার ঢালটা বের করি আগে আমরা। কি আসবে? by ইজ ইকুয়াল টু মাইনাস ax মাইনাস সি ইজ ইকুয়াল টু, তাহলে y ইজ ইকুয়াল টু আসবে মাইনাস a বাই বি ইন্টু এক্স মাইনাস সি বাই বি। তাহলে আমরা যে y ইকুয়াল টু এম এক্স ফরম্যাটে নিয়ে গেলাম, y ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তাহলে আমরা এখান থেকে প্রদত্ত রেখার যে ঢাল, প্রদত্ত রেখার ঢাল মনে করো পেয়ে গেলাম এই, তাই না? তাহলে আমাদের এই রেখাটার ঢাল হচ্ছে কত? এই রেখাটার ঢাল হচ্ছে মাইনাস এ বাই বি। ঠিক আছে। আচ্ছা, এখন বলো তো এই যে প্রদত্ত রেখা যেটা দেওয়া ছিল, তার সমান্তরালে কোনো রেখা যদি থাকে তার ঢাল কত হবে? তার ঢালও তো মাইনাস, তার ঢালও মাইনাস এ বাই বি হবে। এটা তো আমরা একটু আগে দেখে আসছি, তাই না? হ্যাঁ, তাহলে তার ঢাল যদি মাইনাস এ বাই বি হয়, তাহলে আমরা কি করতে পারবো? আমরা এই এই রেখার একটা সাধারণ একটা ফরম্যাট বের করতে পারবো। হ্যাঁ, কিভাবে? যে y ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই ফরম্যাটটা ব্যবহার করে। তাহলে এখানে আমরা যে m এর মান বসায় দিই, এই রেখার ঢাল হবে মাইনাস এ বাই বি ইন্টু এক্স প্লাস সি। এখানে সি না দিয়ে, সি তো আগে আছে, আমরা c1 বলি। হ্যাঁ, c1 নতুন একটা কনস্ট্যান্ট এখানে। তাহলে y ইকুয়াল টু এম এক্স প্লাস সি ওয়ান, এটা তো সাধারণ একটা রেখা। সো এখানে আমরা m এর মান বসায় দিলাম। তো এখান থেকে দেখি কি আসে। এখান থেকে আমাদের আসবে হচ্ছে by ইজ ইকুয়াল টু মাইনাস এ এক্স প্লাস সি ওয়ান ইন্টু বি, এরকম আসছে না? দেখো তো লসাগু করলে। আচ্ছা,
তাহলে এখান থেকে দেখো আমরা পাইলাম এ এক্স প্লাস বি ওয়াই আর মাইনাস সি ওয়ান ইন্টু বি ইকুয়াল টু জিরো। এখন বলো সি ওয়ানটা কি একটা কনস্ট্যান্ট না, ধ্রুবক না? এই সি ওয়ানটা কি একটা ধ্রুবক? বি কি? বিও হচ্ছে একটা ধ্রুবক, তাই না? এই যে এ বি এগুলো তো ধ্রুবক। তো দুইটা ধ্রুবকের গুণফল আমি বলতে পারি না যে এটা আরেকটা ধ্রুবক কে? দুইটা ধ্রুবক গুণ হয়ে কি হবে? নতুন আরেকটা ধ্রুবক হবে। দুইটা কনস্ট্যান্ট হ্যাঁ। সো এই যে সি ওয়ান ইন্টু বি, এই দুইটা কনস্ট্যান্ট গুণ হয়ে আমি বললাম যে নতুন একটা কনস্ট্যান্ট আমি নাম দিয়ে দিলাম একদম এই মাইনাস সহ। অর্থাৎ কে ইকুয়াল টু আমি এই যে এই জিনিসটা কে দিয়ে রিপ্লেস করে দিলাম। মাইনাস সি ওয়ান ইন্টু বি এর পরিবর্তে আমি কি বসায় দিলাম? কে বসায় দিলাম। সো এই হচ্ছে আমার, হ্যাঁ কে। সো এই হচ্ছে আমার নতুন রেখাটা, সমান্তরাল রেখাটা। তাহলে বলো আমার প্রদত্ত রেখা কি ছিল বলো তো? কোন রেখাটা দেওয়া ছিল? দেওয়া ছিল হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। আর এই প্রদত্ত রেখার সমান্তরাল রেখা পাইলাম হচ্ছে এটা, সমান্তরাল। এটা কিন্তু সাধারণ ফরম্যাট। তার মানে এটা এটাও বুঝাইতে পারে, এটার উপর দিয়েও যাইতে পারে, এখান দিয়েও যাইতে পারে, অর্থাৎ সমান্তরালে থাকবে। হ্যাঁ, ঠিক আছে। সমান্তরাল রেখার সাধারণ রূপটা এরকম হবে। আর স্পেসিফিক রেখা বের করার জন্য কি লাগবে? শর্ত লাগবে যে এই রেখাটা কোন বিন্দু দিয়ে গেছে, সেই বিন্দুটা বসায় দিলেই স্যাটিসফাই করবে, তখন কে এর মান পেয়ে যাব। ঠিক আছে। তাহলে একটা রেখা দেওয়া থাকলে তার সমান্তরাল রেখাটা বের করে আমরা দেখলাম যে আসলে এখানে পরিবর্তনটা হচ্ছে শুধু ধ্রুবকের মধ্যে। দেখো এ এক্স প্লাস বি ওয়াই যা ছিল তাই আছে, কোনো চেঞ্জ হয় নাই। অর্থাৎ হ্যাঁ, শুধু ধ্রুবকটা পরিবর্তন হবে। ঠিক আছে, শুধু ধ্রুবকটা পরিবর্তন হবে। তাহলে এবার মনে করো যে সাপোজ তোমার কাছে একটা রেখা দেওয়া আছে যে 2x প্লাস 3y প্লাস 15 ইকুয়াল টু জিরো, এটা একটা রেখা, তাই না? সো এই রেখার সমান্তরাল একটা রেখার সাধারণ ফরম্যাটটা কেমন হবে? 2x প্লাস 3y, প্রথম অংশ তো কোনো পরিবর্তন হবে না, শুধু নতুন একটা ধ্রুবক বসবে কে। ঠিক আছে, শুধু নতুন একটা ধ্রুবক বসবে কে। এ- এখন এই ধ্রুবকের মানটা আমরা বিভিন্ন শর্ত দেওয়া থাকলে ওই শর্তটা ব্যবহার করে কে এর মান বের করতে পারবো। ঠিক আছে। তাহলে সমান্তরাল রেখার সমীকরণ আমরা বের করা শিখলাম। এবার দেখবো লম্ব রেখার সমীকরণ কেমন হয়। লম্ব রেখার সমীকরণ তাহলে এবার আগের মতো তোমার কাছে মনে করো একটা রেখা আছে, এই রেখাটার নাম বললাম ওই আগের মতো, ধরো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। এখন এই রেখার উপরে যদি লম্বভাবে একটা রেখা অবস্থান করে তার সমীকরণ কি হবে? তাহলে আগে এটা ঢালটা একটু বের করে নিই। এটা ঢাল কি ছিল মনে আছে? আমরা তো বের করছিলাম একটু আগে, মাইনাস এ বাই বি। এই যে যে রেখাটা দেওয়া আছে তার ঢাল, তার ঢাল হচ্ছে মাইনাস এ বাই বি। এখন বলো তো যে দুইটা রেখা পরস্পর লম্ব হবে কখন? আমরা কি দেখছিলাম যে যদি তাদের ঢালের গুণফল মাইনাস ওয়ান হয়। হ্যাঁ, তাহলে যে এই যে নতুন রেখা যেটা আছে এই নতুন রেখার ঢাল আমি বললাম এম প্রাইম। তাহলে যেহেতু তারা পরস্পর লম্ব, তাহলে এম এবং এম প্রাইম এদের গুণফল কি হবে? মাইনাস ওয়ান অবশ্যই। তাহলে এখানে এম এর মান তো আমরা জানি, মাইনাস এ বাই বি ইন্টু এম প্রাইম ইকুয়াল টু মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে এম প্রাইম ইকুয়াল টু পাওয়া গেল হচ্ছে বি বাই এ। বি বাই এ, হ্যাঁ। তাহলে নতুন রেখাটা কেমন হবে? নতুন রেখাটা তাহলে আমরা বলতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু এম প্রাইম ইন্টু এক্স প্লাস মনে করো সি ওয়ান। ওই যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, ওই ফর্মেটে লিখছি। তো ঢাল জানি, বসায় দাও, বি বাই এ ইন্টু এক্স প্লাস সি ওয়ান। তো এখান থেকে লসাগু করো, লসাগু করলে কি আসবে এখানে? এ ওয়াই মাইনাস বি এক্স মাইনাস এ সি ওয়ান ইকুয়াল টু জিরো, এটা আসছে। হ্যাঁ, এটা আসবে এ ওয়াই মাইনাস বি এক্স মাইনাস এ সি ওয়ান। এখন ওই আগের মতো যে এ ওয়াই মাইনাস বি এক্স, এটা তো আর কিছু করতে পারবো না আমরা। এই যে এ সি ওয়ান, এও একটা ধ্রুবক, সি ওয়ানও একটা ধ্রুবক, গুণ করলে নতুন একটা ধ্রুবক আসবে। সো এই মাইনাস এ সি ওয়ান এই অংশের পরিবর্তে আমরা বসায় দিচ্ছি কে ইকুয়াল টু জিরো। ঠিক আছে। তাহলে কি পাওয়া গেল? যে যে রেখাটা দেওয়া ছিল তার লম্ব রেখার চেহারাটা এমন হইলো, দেখো তার লম্ব রেখা কি পরিবর্তন হয়েছে এখানে বলতে পারবা?
দেখো, এই রেখাটা তো আমাদের দেওয়া ছিল তাই না? তার যে কোনো লম্ব রেখা হচ্ছে এই যে এটা। এটা কি পরিবর্তন হয়েছে? দেখো, এক্স এবং ওয়াই এর সহগগুলা ইন্টারচেঞ্জ হয়েছে। আচ্ছা, এটাকে আমরা একটু সাজায় লিখি, হ্যাঁ। দাঁড়াও, এটা ফাইনাল না, এটাকে একটু সাজায় লিখি আমরা। এখানে আসছে কি, ওয়াই মাইনাস বি এক্স প্লাস কে ইকুয়াল টু জিরো, হ্যাঁ, এরকম আসছে। তো আমরা এটাকে আগে রাখতে চাচ্ছি, এক্সটাকে আগে রাখতে চাচ্ছি। তাহলে এখানে আমরা লিখবো মাইনাস বি এক্স প্লাস এ ওয়াই প্লাস কে ইকুয়াল টু জিরো। একটা মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে পাওয়া যাবে বি এক্স মাইনাস এ ওয়াই। এটা তো মাইনাস কে আসবে তাই না? সো মাইনাস কে তো ধ্রুবকই, সো আমরা ওই মাইনাস কে এর পরিবর্তে কে লিখলাম। So এটা পাওয়া যাবে, হ্যাঁ। এটা পাওয়া যাবে, তার লম্ব রেখা হচ্ছে এটা, সাজায় লেখার পর, হ্যাঁ। লম্ব রেখা। সো কি পরিবর্তন আছে দুইটার মধ্যে? দেখো, যে একটা রেখা যদি দেওয়া থাকে, তার যে কোনো লম্ব রেখাটা কেমন, যে এক্স এবং ওয়াই তারা তাদের জায়গায় আছে, এক্স আর ওয়াই এর সহগগুলো ইন্টারচেঞ্জ হয়েছে। দেখো, এক্স এর সহগ ছিল এ, আর ওয়াই এর সহগ ছিল বি আগে মূল রেখায়। আর তার লম্ব যে কোনো রেখায় কি হয়েছে, দেখো এক্স এর সহগ গেছে, অর্থাৎ এ গেছে কার কাছে, ওয়াই এর কাছে। এক্স এর সহগটা আসছে ওয়াই এর কাছে, আর ওয়াই এর সহগ বি ছিল সেটা আসছে এক্স এর কাছে। অর্থাৎ কি হবে, সহগগুলা ইন্টারচেঞ্জ হবে। আর তাদের মাঝখানের চিহ্নটা দেখো পরিবর্তন হয়ে গেছে, প্লাস ছিল মাইনাস আসছে। তাহলে তিনটা পরিবর্তন ঘটবে এখানে। প্রথম পরিবর্তন হচ্ছে এক্স এবং ওয়াই এর সহগ দ্বয় ইন্টারচেঞ্জ হবে। দুই নাম্বারটা হচ্ছে ওই মাঝখানের সাইনটা চেঞ্জ হবে, মাঝখানের সাইন। অর্থাৎ এটা প্লাস ছিল মাইনাস হচ্ছে, এখানে মাইনাস থাকলে এটা প্লাস হয়ে যাইতো। মাঝখানের সাইন চেঞ্জ হবে। আর তিন নাম্বারটা কি? তিন নাম্বারটা হচ্ছে নতুন একটা ধ্রুবক বসছে, কে, নতুন ধ্রুবক বসবে। এই তিনটা পরিবর্তন হবে, হ্যাঁ। সো আমরা আবার একটু ফ্রেশ করে এখানে লিখি, আমাদের যে রেখা দেওয়া ছিল সেটা ছিল এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। সো নতুন যে রেখা পাইছি তার সাথে লম্বভাবে অবস্থান করতেছে, সেটা হবে কি, সেটা হবে দেখো, এক্স আর ওয়াই এর সহগগুলো ইন্টারচেঞ্জ হবে, তাহলে হবে বি এক্স, এখানে হবে এ ওয়াই, মাঝখানের সাইনটা চেঞ্জ হবে, নতুন একটা ধ্রুবক বসবে। এটা পাওয়া গেছে। বুঝতে পারছো এটা? তুমি কোন পর্যন্ত শুনছো? মনে হয় কেটে গেছিল না? হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যালো, তুমি শুনতে পাচ্ছ নাকি? মানে এই যে তিনটা শর্ত, যে এই তিনটা শর্ত, মানে সরি, তিনটা শর্ত না, এই তিনটা পরিবর্তন হবে, এটা কি শুনছিলা? শুনো নাই না? আচ্ছা, তাহলে এটা আবার একটু দেখো। তাহলে আমাদের হচ্ছে এটা দেওয়া ছিল এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। তো লম্ব রেখাটা যে বের করছি কিভাবে আসছে সেটা তো দেখছো না? আচ্ছা, তাহলে আমরা যেই রেখাটা দেওয়া ছিল তার লম্ব রেখাটা কি আসছে, তার লম্ব রেখা লম্ব রেখার সাধারণ ফরম্যাটটা আসছে এরকম, যে বি এক্স মাইনাস এ ওয়াই প্লাস কে ইকুয়াল টু জিরো। তাহলে এখানে কি কি পরিবর্তন হয়েছে দেখো, যে এক্স এবং ওয়াই এর যে সহগ ছিল, সহগগুলো দেখো ইন্টারচেঞ্জ হয়েছে। এক্স এর সহগ এ গেছে ওয়াই এর জায়গায়, ওয়াই এর সাথে, আর ওয়াই এর সহগ বি আসছে হচ্ছে এক্স এর কাছে। তার মানে সহগগুলা ইন্টারচেঞ্জ হয়ে গেছে। আরেকটা পরিবর্তন হয়েছে, মাঝখানের চিহ্নটা পরিবর্তন হয়েছে, প্লাস ছিল মাইনাস হয়েছে। আর তিন নাম্বার পরিবর্তনটা হচ্ছে নতুন একটা ধ্রুবক বসছে, কে। তাহলে একটা একটা সরল রেখার সমীকরণ দেয়া থাকলে তার লম্ব যে কোনো রেখা আমরা বের করতে পারবো। সেই ক্ষেত্রে তিনটা পরিবর্তন হয়, কি কি? এক্স ও ওয়াই এর
সহগ ইন্টারচেঞ্জ হয়। সহগ ইন্টারচেঞ্জ হবে। 2 নাম্বারটা হচ্ছে এই যে এক্স এবং ওয়াই এর মাঝখানের সাইনটা চেঞ্জ হবে। মাঝখানে সাইন পরিবর্তন হয়ে যাবে, প্লাস থাকলে আগেরটায় প্লাস থাকলে মাইনাস হবে, আগেরটায় মাইনাস থাকলে প্লাস হবে। আর 3 নাম্বারটা হচ্ছে নতুন ধ্রুবক আসবে একটা, নতুন ধ্রুবক। ঠিক আছে? তাহলে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে প্রদত্ত যে রেখা সেই রেখাটাকে এই ফরম্যাটে লিখে নিতে হবে আগে, হ্যাঁ। এই ফরম্যাটে লিখার পরে তুমি যে কোনো রেখা এভাবে তুমি লম্ব রেখার সাধারণ রূপটা লিখতে পারবা। একটা এক্সাম্পল দেখি। মনে করো একটা একটা রেখা আছে 2x + 3y, ধরো -6 = 0। তাহলে এই রেখার লম্ব রেখাটা কেমন হবে, মানে এই রেখার সাথে লম্বভাবে অবস্থান করতেছে যে কোনো রেখাকে আমরা কিভাবে লিখতে পারবো দেখো। এক্স এবং ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ হবে, তাহলে হবে কত? 3x, আর হবে এখানে 2y। মাঝখানের সাইনটা চেঞ্জ হয়ে যাবে, নতুন একটা ধ্রুবক বসবে। ঠিক আছে? এই আর এই ধ্রুবকের মান কেমনে বের করবো আমরা? ওই যে যে শর্ত দেয়া থাকবে সেই শর্তের উপরে ভিত্তি করে এই ধ্রুবকের মান বের করতে পারবো, হ্যাঁ। আচ্ছা, তো আমরা সমান্তরালের শর্ত, লম্বের শর্ত এবং সমান্তরাল রেখার সমীকরণ এবং লম্ব রেখার সমীকরণ বের করা শিখলাম। এই চ্যাপ্টারে আর সূত্র নাই, এগুলাই মূলত মেন সূত্র ছিল। এখন অঙ্ক করতে পারবো আমরা, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, যে একটা রেখা দেয়া থাকবে সেই রেখার লম্ব রেখা বের করতে বলবে, বা সেই রেখার সমান্তরাল রেখা বের করতে বলবে, বা দুইটা রেখা দেয়া থাকবে তাদের অন্তর্ভুক্ত কোণ বের করতে বলবে। হ্যাঁ, অথবা হচ্ছে এমন থাকতে পারে যে মনে করো তোমার কাছে হচ্ছে একটা রেখার সমীকরণ দেওয়া আছে, একটা রেখার সমীকরণ দেওয়া, আর বলা আছে এই রেখার সাথে অন্য একটা রেখা মনে করো 45 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে ওই রেখার সমীকরণ কত? তো ওই রেখার সমীকরণটা বের করতে বলবে, হ্যাঁ। তো 45 ডিগ্রি কোণ মনে করো এই রেখাটা তৈরি করছে, তার সমীকরণ বের করতে বলবে। 45 ডিগ্রি এদিক থেকেও হয়, অর্থাৎ দুইটা রেখার সমীকরণ বের হবে, হ্যাঁ। অঙ্কে যেতে পারবো আমরা, সময় আছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে অনুশীলনীতে চলে যাই। আচ্ছা, একদম প্রথমে যে অঙ্ক আছে সেটা বলছে দেখো, যে 2-এর 1 নাম্বারটা, একের দুইটা অঙ্ক আছে, এটা আসলে করানোর কিছু নাই। দুইটা রেখার সমীকরণ দেওয়া আছে, বলছে এদের ছেদ বিন্দুটা বের করো, কোথায় ছেদ করছে। সো যে কোনো উপায়ে তুমি সমাধান করবা, হ্যাঁ। প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন, যেটা ইচ্ছা। 2-এর প্রথম অঙ্কটায় বলছে মূল বিন্দু এবং অন্য দুইটা রেখা আছে। তাহলে এখানে একটু দেখো, 2x - 3y + 4 = 0, এটা একটা রেখা। আরেকটা রেখা হচ্ছে x + y - 3 = 0, এটা আরেকটা রেখা। এখন বলছে যে এই দুইটা সরল রেখা যেখানে ছেদ করে, ঠিক আছে, এই দুইটা সরল রেখা যেখানে ছেদ করছে সেই ছেদ বিন্দু এবং মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ বের করো। বুঝতে পারছো প্রশ্নটা? যে এই দুইটা সরল রেখা একটা বিন্দুতে ছেদ করছে, হ্যাঁ। তো সেই ছেদ বিন্দুটা তো আমরা বের করতে পারবো ইজিলি, তাই না? তো সেই ছেদ বিন্দু এবং মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ বের করো। তো এই অঙ্কটা এইভাবে তো আমরা করতেই পারবো, কারণ দুইটা রেখা দেয়া আছে, তাদের তাদের ছেদ বিন্দুটা তো আমরা বের করতে পারবো ইজিলি। তো সেই ছেদ বিন্দু এবং মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ, তার মানে কি দুই বিন্দুগামী সরলরেখা সমীকরণ। ওই দুই বিন্দুগামী সরলরেখা সমীকরণের যে সূত্র আছে সেই সূত্র বসায় দিবা। এই যে এটা হচ্ছে ওই দুইটা রেখার ছেদ বিন্দুটা, হ্যাঁ। আর এই হচ্ছে মূল বিন্দু, এই দুই বিন্দুগামী যে রেখাটা সেই রেখার সমীকরণ বের করতে বলছে। তো এটা তো একটা ওয়ে আছেই, এটা তো তোমরা পারবাই। তো আরেকটা যেটা, সেটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে যে এটার থিওরিটা দেখাই নেই, এটা একটু জাস্ট এখানে বলে দেই। মনে করো দুইটা রেখা আছে এরকম, a1x + b1y + c1 = 0। আরেকটা রেখা হচ্ছে a2x + b2y + c2 = 0। ধরো রেখা দুইটা এরকম ভাবে অবস্থান করতেছে, হ্যাঁ, এটা 1 নাম্বার আর এটা 2 নাম্বার, সাপোজ। তাহলে দুইটা রেখা এভাবে আছে, তাহলে দুইটা রেখা এক জায়গাতে ছেদ করছে।
এখন এই যে দুইটা রেখার ছেদ বিন্দু দিয়ে অন্য কোনো একটা রেখা যদি যায়, অন্য কোনো একটা রেখা যদি যায়, তাহলে বলো তো কি হবে? এই যে 1 আর 2 নং এর যে ছেদ বিন্দু আছে, অর্থাৎ এই যে এই দুইটা রেখার যে ছেদ বিন্দু আছে, সেই ছেদ বিন্দুটা দিয়েই তো 3 নাম্বার রেখাটা গেছে। তাহলে সেই ছেদ বিন্দুটা অবশ্যই ওই নতুন রেখাটাকে কি করবে? স্যাটিসফাই করবে না? ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে নতুন যে রেখাটা পাবো আমরা, এই নতুন রেখার একটা ফরম্যাট আছে। সেই ফরম্যাটটা হচ্ছে দেখো এরকম, যে a1x প্লাস b1y প্লাস c1, এটা হচ্ছে কি দেখো প্রথম রেখার অংশটুকু বাম পাশের, তারপর প্লাস k ইন্টু দ্বিতীয় রেখাটা a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের ওই নতুন রেখার সমীকরণ এটা। তাহলে এখন এখান থেকে এই যে অজানা কে এর মান কেমনে বের করবা? ওই যে ওই দুইটার ছেদ বিন্দু দিয়ে গেছে, সেই ছেদ বিন্দুটা একে স্যাটিসফাই করবে, তাহলে কে এর মান চলে আসবে। এটার থিওরিটা আর আমরা দেখলাম না, হ্যাঁ, এটা দেখি নেক্সট দিন সময় পেলে দেখাই দিব না, ঠিক আছে। জাস্ট সূত্রটা একটু লিখে রাখলাম। তাহলে ব্যাপারটা হচ্ছে যে দুইটা সরল রেখা যদি কোনো বিন্দুতে ছেদ করে, সেই ছেদ বিন্দু দিয়ে যে কোনো রেখা যাইতে পারে, হ্যাঁ, সেই ছেদ বিন্দু দিয়ে যে কোনো রেখা গেলে সেই রেখার সাধারণ ফরম্যাটটা হচ্ছে এরকম। দেখো প্রথম রেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখা, এটাই হচ্ছে আমাদের ওই ছেদবিন্দুগামী অন্য একটা রেখা। তো এই এখান থেকে কে এর মানটা বের করলে আমরা পেয়ে যাব। সেই কে এর মানটা বের করবা কেমনে? শর্তের উপর ভিত্তি করে, যে এখানে তো কোনো শর্ত দেওয়া নাই, তাহলে আমরা হচ্ছে যে 1 আর 2 এর ছেদ বিন্দু দিয়েই তো সে গেছে, সেই ছেদ বিন্দুটা অবশ্যই এই 3 নাম্বার রেখাকে কি করবে? স্যাটিসফাই করবে। বসায় দিলেই কে এর মান চলে আসবে। তাহলে এই নিয়মে আমরা ওই যে ওই অঙ্কটা করব, হ্যাঁ। যেখানে বলছে যে এই দুইটা রেখার ছেদ বিন্দু দিয়ে, তো এই দুইটা রেখার ছেদ বিন্দু দিয়ে তৃতীয় যে রেখা যাবে, তার সাধারণ ফরম্যাটটা আমরা লিখতে পারি এরকম, যে 1 ও 2 নং রেখার ছেদবিন্দুগামী রেখার সমীকরণ। 1 ও 2 নং রেখার ছেদবিন্দুগামী রেখার সমীকরণটা কেমন হবে? ওই দেখো 1 নং রেখা 2x - 3y প্লাস 4, 1 নং রেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখা, অর্থাৎ সব বামে নিয়ে আসতে হবে, ডান পাশে 0 থাকবে এই ফরম্যাটে আনার পর, হ্যাঁ। তাহলে প্রথম রেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখা ইকুয়াল টু 0, এটাই হচ্ছে আমাদের এই দুইটার ছেদবিন্দু দিয়ে গেছে এমন রেখার সমীকরণ। সো স্পেসিফিক্যালি যেটা বের করতে বলছে সেটা কি? সেটা হচ্ছে মূলবিন্দুগামী। তো এই রেখাটা কি মূলবিন্দুগামী শর্ত মতে? সো যা শর্ত মতে যা মূলবিন্দু দিয়ে যাবে, মূলবিন্দুগামী। সো মূলবিন্দুগামী, তাহলে মূলবিন্দু অবশ্যই এটাকে স্যাটিসফাই করবে, বসায় দাও। তাহলে দেখো কি হবে, 0 - 0 প্লাস 4 প্লাস কে ইন্টু 0 প্লাস 0 - 3 ইকুয়াল টু 0। সো এখান থেকে পাবো আমরা শুধু কত দেখো, -3k ইকুয়াল টু -4, তার মানে +3k ইকুয়াল টু +4, তার মানে কে এর মান পাবো 4/3। এই কে এর মান নিয়ে ওই 3 নাম্বারে বসায় দাও, তাহলেই হচ্ছে নির্ণয় সরলরেখা সমীকরণ চলে আসবে, হ্যাঁ। কে এর মানটা বসায় যোগ বিয়োগ করলেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এই এই টাইপেরই দেখো, এর উপর ভিত্তি করে আরেকটা অঙ্ক এরকম দেখো আছে, যে এরকম দেয়া আছে দেখো, একটা রেখা বলা আছে যে k+2 ইন্টু এক্স মাইনাস 2k - 3 ইন্টু ওয়াই প্লাস 5k - 10 ইকুয়াল টু 0। এখানে প্রশ্নটা হচ্ছে, প্রশ্নতে বলছে যে দেখাও যে কে এর যে কোনো মানের জন্য এই রেখাটা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, সেই বিন্দুর স্থানাঙ্কটা বের করতে বলছে। কি বলছে? এটা একটা রেখার সমীকরণ অবশ্যই। বলছে কে এর যে কোনো মানের জন্য এই রেখাটা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, সেই বিন্দুর স্থানাঙ্কটা বের করো। এখন দেখো, এটা একটু দেখে তোমার কি মনে হচ্ছে? এটা দেখে এই ফরম্যাটের মতো মনে হচ্ছে না? যে a1x প্লাস b1y প্লাস c1 প্লাস কে ইন্টু a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। সো এখান থেকে যদি আমরা দেখো এক্স কমন নেই, এক্স কমন নিলে পাবো আমরা a1 প্লাস কে a2, তারপরে হচ্ছে ওয়াই কমন নিলে হচ্ছে একটা কিছু পাবো, আর ধ্রুবকগুলো একসাথে থাকবে ইকুয়াল টু 0। দেখো এটা কিন্তু এই ফরম্যাটে আছে, তার মানে বোঝা যাচ্ছে নিশ্চয়ই দুইটা রেখা
এই যে এটা একটা রেখা, এটা একটা রেখা। কারণ এই যে এই সরলরেখাটা কোনটা, এটা হচ্ছে এই দুইটার ছেদ বিন্দু দিয়ে গেছে। এটা প্রথমটা, দ্বিতীয়টা হচ্ছে a টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু জিরো। সো এইটা এবং এইটা, এই দুইটা রেখার ছেদ বিন্দু দিয়েই তো এই 3 নাম্বারটা গেছে, তাই না? একটু আগে দেখলাম আমরা। সো এটাকেও যে এক্স আর ওয়াই কমন নিলেই তো যে এই ফর্মেটে আসে। তার মানে বোঝা যাচ্ছে যে এই রেখাটা অবশ্যই যে এই দুইটা বিন্দুর ছেদ বিন্দু দিয়ে গেছে। সো এটাকে তুমি হচ্ছে একটু ওই পেছনের দিকে গেলেই আমরা বুঝতে পারবো যে যে রেখাটা দেয়া আছে সেই রেখাটা কোন দুইটা রেখার ছেদবিন্দুগামী। দেখো জাস্ট হচ্ছে একটু পিছনের দিকে যাইতে হবে বুঝতে হইলে, হ্যাঁ, যে কোন দুইটা রেখার ছেদবিন্দু দিয়ে গেছে সেটা বুঝতে হইলে আমাদের একটু পিছাইতে হবে। তাহলে কি করব আমরা? হ্যাঁ, আগেরটাই তাহলে, মানে কোন দুইটা রেখার ছেদবিন্দু দিয়ে এই 3 নাম্বারটা গেছে, সেই দুইটা রেখা তো আগে আমার বের করতে হবে। তারপর না আমি তাদের ছেদবিন্দুটা বের করতে পারবো, তাই না? সো এটার জন্য একটু আমাদের পিছাইতে হবে। এটা কিভাবে পিছাবো? ওইখানে যেমন ছিল, ওইখানে কি ছিল, প্রথম রেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখা ইকুয়াল টু জিরো, এই ফরম্যাটে নিয়ে যাব। ঠিক আছে? তার মানে সব কে গুলাকে একসাথে করতে হবে। তাহলে এখান থেকে আমরা পাবো, দেখো, টু আইজ এক্স প্লাস কে এক্স মাইনাস টু কে প্লাস, সরি, এখানে আসবে হচ্ছে মাইনাস টু কে ওয়াই আর আসবে হচ্ছে কত, প্লাস থ্রি ওয়াই। ঠিক আছে? -2ky আর হচ্ছে +3y প্লাস 5k -10 ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমরা পাবো, দেখো, কে ছাড়া কোনগুলো আছে ওগুলো একসাথে লেখো, 2x প্লাস 3y -10 প্লাস, এবার কে কমন নাও, কে ইন্টু এক্স -2y প্লাস 5 ইকুয়াল টু জিরো। তাহলে এবার দেখো স্পষ্ট দেখা যাচ্ছে ওই ফরম্যাটে চলে গেছে, এই যে প্রথম রেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখা। তার মানে এই দুইটা রেখার ছেদ বিন্দু দিয়েই হচ্ছে আমাদের এই যে এই 3 নাম্বার রেখাটা যেটা দেওয়া ছিল সেটা গেছে। সো ওই দুইটার ছেদ বিন্দু বের করো। 2x প্লাস 3y ইকুয়াল টু 10, এটা হচ্ছে প্রথম রেখা, মানে 2x প্লাস 3y -10 ইকুয়াল টু জিরো। সো ইকুয়াল টু 10। আর দ্বিতীয় রেখাটা হচ্ছে কি, x মাইনাস 2y প্লাস 5 ইকুয়াল টু জিরো, তার মানে ইকুয়াল টু -5। সো এই দুইটা রেখার ছেদ বিন্দুগামী হচ্ছে, দেখো, এই যে 3 নাম্বার রেখাটা, এটা। ঠিক আছে? বুঝতে পারছো এটা? তাহলে এই দুটার ছেদ বিন্দুগামী তৃতীয় রেখাটা যদি আমরা লিখতাম, কি লিখতাম, ওই যে এভাবে লিখতাম, প্রথম রেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখা। ওইটা কি, ওই যে এখানে গুণ করে দিলে ওই যে উপরের মতো ওই যে যেটা দেওয়া ছিল সেইভাবে নেওয়া যায়, হ্যাঁ। তো আমরা একটু পিছাইলাম, ঠিক আছে? পিছে আসার ফলে আমরা দেখতে পারলাম কোন দুইটা রেখা ছেদ করে এই রেখাটা তৈরি হয়েছিল। তাহলে এই দুইটার ছেদ বিন্দুটা এবার বের করো। এই দুইটার ছেদ বিন্দুটা বের করে এখানে বসায় দাও, তাইলেই হচ্ছে তোমার। ও আচ্ছা, শুধু ছেদ বিন্দুই বের করতে বলছে, ওই রেখাটা, এই রেখাটার অরিজিনালি কি সেটা বের করতে বলে নাই। তাহলে জাস্ট ছেদ বিন্দুটা বের করলে আমাদের কাজ শেষ। আর যদি ওই রেখাটাও বের করতে বলতো তাহলে ছেদ বিন্দু বসায়া, সরি, ছেদ বিন্দুটা বের করে ওইখানে বসায়া দিতে হইতো, তাহলে কে এর মান চলে আসতো, হ্যাঁ। কারণ এই রেখাটা তো অবশ্যই এই দুইটার ছেদ বিন্দু দিয়ে গেছে, তাহলে এদের ছেদ বিন্দুটা কি করবে, একে স্যাটিসফাই করবে। সো বসায় দিলেই কে এর মান চলে আসতো। তো এটা বের করতে বলে নাই, অন্য অঙ্কে হয়তো বলছে, সামনে আছে। তাহলে এদের ছেদ বিন্দুটা যে কোনো উপায়ে বের করলেই তোমার অঙ্ক হয়ে যাবে এখানে, হ্যাঁ। ঠিক আছে? আচ্ছা, আরেকটা ফরম্যাট একটু সংক্ষেপে দেখাই। a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু জিরো। মনে করো তোমার কাছে 3টা রেখা আছে, হ্যাঁ। a2x প্লাস b2y, বুঝতেছো নাকি প্রেশার হয়ে যাচ্ছে? আচ্ছা, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু জিরো, এটা 2 নাম্বার রেখা, হ্যাঁ। আর 3 নাম্বার রেখা হচ্ছে a3x প্লাস b3y প্লাস c3 ইকুয়াল টু জিরো। সেই 3টা রেখা আছে। এটার পুরো ডিটেলস একদম থিওরি আমরা করবো না, কারণ এটা খুবই সহজ, জাস্ট আমরা হচ্ছে 2টা লাইন লিখবো, হ্যাঁ, বোঝার জন্য। তাহলে দেখো বলছে যে এই যে 3টা রেখা আছে, এই 3টা রেখা সমবিন্দু। সমবিন্দু কথার মানে কি? সমবিন্দু কথার মানে হচ্ছে, না না না, সমবিন্দু কথার মানে হচ্ছে 3টা রেখা একই বিন্দু দিয়ে যায়। তাহলে এই যে এই 2টা রেখা যেই বিন্দুতে ছেদ করবে, 3 নাম্বার রেখাটা ওই বিন্দু দিয়ে যাবে, হ্যাঁ।
ওই বিন্দু দিয়ে যাবে আর কি, ঠিক আছে, মানে তিনটা তিনটা রেখা পরস্পর একটা বিন্দুতে ছেদ করবে, হ্যাঁ। সো এই তিনটা রেখা সমবিন্দু। তাহলে তিনটা রেখা কখন সমবিন্দু হবে এটার একটা শর্তটা আমরা খুব সংক্ষেপে বের করে ফেলবো। যে তিনটা রেখা যদি সমবিন্দু হয়, তাহলে দেখো যে মনে করো এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। সাপোজ ধরো 1 আর 2 নং রেখা এরকম আছে, ঠিক আছে। তাহলে যে 1 ও 2 এর যে ছেদ বিন্দু, দেখো তো 1 ও 2 এর ছেদ বিন্দু তিনটা রেখা সমরেখা হওয়ার মানে 1 ও 2 এর যে ছেদ বিন্দু 3 নাম্বার রেখাটাও অবশ্যই সেই বিন্দু দিয়ে গেছে, তাই না? তাইলে আমি বলতে পারি যে 1 ও 2 এর ছেদ বিন্দু 3 নাম্বার রেখাটাকে স্যাটিসফাই করবে। অথবা এভাবেও বলা যায় যে তিনটা রেখা সমবিন্দু হইলে যে কোনো দুইটা রেখার ছেদ বিন্দু অপরটাকে কি করবে, স্যাটিসফাই করবে, কারণ তিনটা তো একই বিন্দু দিয়ে গেছে, ঠিক আছে। সো এই মানে এটা থেকেই আমরা হচ্ছে দেখো এরকম পাবো। সাপোজ ধরো তুমি 1 ও 2 এর ছেদ বিন্দু বের করছো, সেই ছেদ বিন্দুটা অবশ্যই 3 নাম্বারটাকে স্যাটিসফাই করবে, যেহেতু সমবিন্দু সবগুলা। সো এই 3 নাম্বারে বসায় দিলে দেখো আমরা এরকম একটা লাইন পাবো, A1 ইন্টু B2C3 মাইনাস B3C2 মাইনাস B1 ইন্টু A2C3 মাইনাস, আচ্ছা আমি আর পুরোটা লিখলাম না, ঠিক আছে, এখানে কিছু একটা আছে মনে করো, এটা আমাদের খুব একটা লেখার দরকার নেই। মনে করো এরকম একটা লাইন আসবে, হ্যাঁ, এরকম একটা লাইন পাবো। কিভাবে পাবো? যেহেতু তিনটা সমবিন্দু, মনে করো 1 ও 2 এর ছেদ বিন্দু দিয়েই 3 নাম্বার রেখাটা গেছে সমবিন্দু হওয়ার কারণে। তো 1 ও 2 এর যে ছেদ বিন্দু আমরা বের করলাম, মনে করো যে কোনো উপায়ে আমরা বের করলাম, প্রতিস্থাপন, প্রণয়ন বা বজ্রগুণন বা ক্রেমাস রুল, যে কোনো উপায়ে এই দুইটার ছেদ বিন্দু বের করে সেই ছেদ বিন্দুটা অবশ্যই 3 নাম্বারটাকে স্যাটিসফাই করবে। তো সেই ছেদ বিন্দুটা 3 নাম্বার রেখাতে বসায় দাও। বসাই দিলেই দেখো তাহলে এক্স এর জায়গায় ওই ছেদবিন্দুর এক্স স্থানাঙ্ক, ওয়াই এর জায়গায় ওই ছেদবিন্দুর ওয়াই স্থানাঙ্ক বসবে। তাহলে এখানে আর কোনো এক্স ওয়াই থাকবে না, এমন একটা লাইন আসবে, হ্যাঁ, A1 B1 C1 এর। সো এই লাইনটাকেই এইভাবে দেখো লিখতে পারি নির্ণায়ক আকারে, A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3 ইকুয়াল টু 0। সো এই নির্ণায়কটা ভাঙাইলেই আসলে তুমি এই লাইনটা পাবা। বুঝতে পারছো? তাহলে তিনটা রেখা পরস্পর সমবিন্দু হবে কখন? তিনটা রেখা পরস্পর সমবিন্দু হবে যদি এই নির্ণায়কের মান শূন্য হয়, অর্থাৎ এই যে প্রথম রেখার সহগ এবং কনস্ট্যান্ট বসাইলা A1 B1 C1 A2 B2, এটা 2 নম্বর রেখা A2 B2 C2, 3 নম্বর রেখা A3 B3 C3। এই ফরম্যাটে বসানোর পরে এই নির্ণায়কের মান যদি শূন্য হয়, তাহলে আমরা বলবো যে তিনটা রেখা সমবিন্দু, সমরেখ না, সমবিন্দু, ঠিক আছে। সমরেখ তো হচ্ছে ওই যে আমরা আগের চ্যাপ্টারে মনে হয় করছিলাম, যে ওই ক্ষেত্রে ছিল কি বিন্দু সমরেখ, তিনটা বিন্দু সমরেখ, মানে তিনটা বিন্দু একই লাইনের উপরে আছে, ঠিক আছে। হ্যাঁ, ওইটা হচ্ছে সমরেখ। আর সমবিন্দু হচ্ছে যে কতগুলা রেখা একটা বিন্দু দিয়েই যাবে, হ্যাঁ, একই বিন্দু দিয়ে গেছে, হ্যাঁ, ছেদ বিন্দু আর কি একটাই সবগুলোর। So এইটাই লাস্ট সূত্র ছিল, ছোটখাটো আর কোনো সূত্র নাই এই চ্যাপ্টারে। তো এই সূত্রটা যেহেতু দেখলাম, এটা দিয়ে একটা অঙ্ক করে ফেলি। দুইটা অঙ্ক আছে এই নিয়মের, একটা করলেই হবে। আচ্ছা, যেমন ধরো এটা বলছে যে 3x প্লাস 5y মাইনাস 2 ইকুয়াল টু 0, 2x প্লাস 3y ইকুয়াল টু 0, ax প্লাস by প্লাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা, তবে একটা জিনিস খেয়াল রাখবা, সব সময় কিন্তু এই যে আমরা একটু আগে যে সূত্রটা শিখছি, সব সময় রেখাটাকে এই ফরম্যাটে নিয়ে নিবা, অর্থাৎ ডান পাশে 0 থাকতে হবে, হ্যাঁ, এই ফরম্যাটে নিয়ে তারপরে কাজ করতে হবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে রেখাগুলো ওই ফরম্যাটই আছে। এখন বলছে যে এই তিনটা রেখা সমবিন্দু। তাহলে তিনটা রেখা সমবিন্দু হইলে কি হবে? তিনটা রেখা সমবিন্দু হইলে জাস্ট নির্ণায়কটা সাজাও, 3 5 - 2 2 3। এখানে দেখো সি এর মান কত বলো তো? সি এর মান 0 না? 2 নম্বর রেখায় দেখো সি এর মান 0, কিছু ছিল না। তার মানে কি সি এর মান 0, 0। আর এখানে আছে A B 1। এখন বলছে যে তিনটা রেখা সমবিন্দু হইলে এ এবং বি এর মধ্যে একটা সম্পর্ক বের করো। তো তিনটা রেখা সমবিন্দু হবে যদি এ নির্ণায়কের মান শূন্য হয়, এটা হচ্ছে আমাদের শর্ত।
তাহলে এখন এ নির্ণয় একটা সলভ করো। এ নির্ণয় একটা সলভ করলেই এ এবং বি এর মধ্যে একটা রিলেশন পাওয়া যাবে। হ্যাঁ, তো যে কোনো সারি বরাবর তুমি বা কলাম বরাবর সলভ করতে পারো। তো বিস্তার করো। তাহলে আমি যদি প্রথম সারি বরাবর বিস্তার করি, তাহলে এখানে বা প্রথমটাই করি, ধরো 3 ইন্টু কি আসবে, 3 - 0, শুধু 3 থাকবে। -5 ইন্টু কি হবে, 2 - 0, মানে শুধু 2 থাকবে। আর -2 ইন্টু কি থাকবে, 2b - 3a = 0। এখন দেখো এটার একটু যোগ বিয়োগ করো। এটাতে যোগ বিয়োগ করলেই তুমি হচ্ছে ওই যে এ এবং বি এর মধ্যে একটা দেখো সম্পর্ক তৈরি হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকুক। হ্যাঁ, আমি নামাজের সময় চলে যাচ্ছে মনে হয়।